আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না। কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম। আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম। সত্য কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি, ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়। উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন, দেখা হয়েছে, আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2023 18 তারিখে আপনাকে আমরা চাই। আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি, দেখা যাক। উনি বললেন না, আপনাকে চাই। আরেকবার দেখা হলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আসলে কি মন চাচ্ছিল না। মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই, কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে। আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে। এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে, সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে জাগছিল। কিন্তু কদিন আগেরই তো কথা। আমার যেখানে অস্তিত্ব এইরকম, সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে, এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেব, কি বলবো কোর্টে, একটু আমাকে বলে দেন না। যখন আইনজীবী ছিলেন জনাব শামসুল চৌধুরী মানিক সাহেব, ওনার চেম্বারেও দৌড়িয়েছি। রকনুদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি। অনেকের চেম্বারে চেম্বারে দৌড়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে, যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। 27 বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি, আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকেই কোর্টে যায় ইয়োর অনার মে লর্ড বলে চাইতে হবে। এই চাওয়াটা শিখতে হবে। এই শিখলাম কদিন, আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাজ প্রেসিডেন্ট। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম। কিন্তু তা হলো না। শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো, ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো, হ্যাঁ আমি যাব। কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে। আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন, প্রধান অতিথি হিসাবে এসেছিলেন, এবার তিনিই আসবেন শেষ পর্যন্ত। আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন, তিনি আসবেন। কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই, বা তার আসার মতো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই এসে পড়ল। আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম। আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলেই জ্ঞান গর্ভ। আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না। কোথায় কোনো
অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। আমরা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকেই গণমাধ্যমে খবরে দেখেছি ব্যবসায়িক সংগঠনগুলো বলছে নানা কারণে ইতিমধ্যেই শত শত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, আরো অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে। বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যার সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। প্রিয় উপস্থিতি, দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। শুধু রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে, এ ব্যাপারে তাদের কনসার্নের কথা জানিয়েছে। এবং এ কারণেই আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে, তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করতে সাহায্য করুন।